হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোবিলি স্টাডি। তোমরা লুসেন্টের জেনারেল সায়েন্স স্টার্ট করেছিলাম, যেখানে আমাদের ফিজিক্স ও কেমিস্ট্রি কমপ্লিট হয়ে গিয়েছে, ও আমাদের বায়োলজির 4 নম্বর চ্যাপ্টার যেটা আমরা পড়ছিলাম স্টাডি অফ সেল বা সাইটোলজি যাকে আমরা বলে থাকি, তো সেটি সম্পর্কে আলোচনা করব। তো সাইটোলজির আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। তো এর আগে পার্ট 1টা যদি তোমরা না দেখে থাকো তো পার্ট 1টা দেখে নেবে, অথবা তুমি ক্রোমোজোমের পরেও পার্ট 1 ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। তো শুরু করছি আজকে। দেখো ক্রোমোজোম, তো ক্রোমোজোম ব্যাপারটা কি দেখে নাও। প্রথমে আমরা কি জানলাম? আমরা জানি যে কোনো জীব বা যে কোনো প্রাণী, সেটা এককোষীই হোক বা বহুকোষীই হোক, সেটা তৈরি হয়েছিল একটি মাত্র কোষ দিয়ে। তো এই কোষের মধ্যে বিভিন্ন উপাদান থাকে, যেমন কোষের মধ্যে ভ্যাকিউল, কোষ পর্দা, কোষ প্রাচীর, ক্রোমোজোম, তারপর বিভিন্ন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এগুলো রাইবোজোম, এগুলো সব থাকছে। তো এই যে ক্রোমোজোমটা মেনলি কোথায় থাকছে? কোষের। দেখো, এটা যদি একটা কোষ হয়, তো কোষের মধ্যে আমি কি বলেছিলাম যে একটা নিউক্লিয়াস আছে, কোষের নিউক্লিয়াস আছে, বাইরে এটা মনে করো কোষের নিউক্লিয় পর্দা। তো এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করছে কি? ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে থাকছে ক্রোমোজোম, এগুলো হচ্ছে ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে থাকছে ফ্রেন্ডস ক্রোমোজোম। তাহলে বোঝা গেল ক্রোমোজোমের অবস্থানটা। তো এবার আমরা এখন ক্রোমোজোম সম্পর্কে স্টাডি করব, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে কী কী থাকছে, ক্রোমোজোম কী কী নিয়ে গঠিত, এগুলো সম্পর্কে এখন আমরা একটু জানার চেষ্টা করি। তো দেখে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে দেখো, ক্রোমোজোম আর থ্রেড লাইক স্ট্রাকচার ফাউন্ড ইন নিউক্লিয়াস অ্যাজ ক্রোমাটিন মেটেরিয়াল। তো ক্রোমোজোম হচ্ছে একটা থ্রেড লাইক স্ট্রাকচার, এটা আমরা কোথায় পাই? কোষের নিউক্লিয়াসে পাই ক্রোমাটিন মেটেরিয়াল রূপে। দেখো, এটা কখন দেখা যায়? ইট বিকামস ভিজিবল ডিউরিং সেল ডিভিশন। যখন কোষ বিভাজন হবে তখনই কিন্তু আমরা ক্রোমোজোমের যে ব্যাপারটা সেটা ভালোভাবে লক্ষ্য করে থাকি। আর কোষ বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোমের একটা খুব বড় ভূমিকা আছে, এই ক্রোমোজোমটাও বিভাজিত হয়ে যায় কোষ বিভাজনের সময়। এবার দেখো, ইচ ক্রোমোজোম ইজ মেড অফ 2 ক্রোমাটিড জয়েন্ট টুগেদার অ্যাট এ পয়েন্ট সেন্ট্রোমিয়ার। তো এখানে কি বলা হচ্ছে দেখো, আমরা যদি তোমাদের দেখাই যে ক্রোমোজোমটা কেমন হয়, আগে সেই সম্পর্কে ধারণা করে নাও। তো ফ্রেন্ড, ভয়েসটা আমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, কারণ আমার সর্দি লেগেছে, তো ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো দেখো, এই লাইনটা বুঝতে গেলে তোমাদের আমি ছবিটা দিয়ে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে ক্রোমোজোম সম্পর্কে এখানে কি বলা হচ্ছে। দেখো, ক্রোমোজোম সাধারণত এরকম হয়, ঠিক মাঝে এরকম থাকে, এইভাবে এইভাবে, ঠিক নিচেতেও এইভাবে। যাক, কোনো রকমে একটু বোঝানোর জন্য আমি করছি, ততটা ভালো হলো না। তো এইভাবে থাকে। তো এই যে মাঝে যে অংশটা থাকছে, মাঝে যে অংশটা যুক্ত থাকছে, এই মাঝের অংশকে বলা হয় প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। মাঝের অংশটাকে বলা হয় প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। এই যে প্রতিটি দেখতে পাচ্ছ ঠিক এইভাবে বার হয়ে আছে, এগুলোকে বলা হয় ক্রোমাটিড। এগুলোকে বলা হয় ক্রোমাটিড। নিচেও ক্রোমাটিড, উপরেও ক্রোমাটিড। তো কালারটা একটু চেঞ্জ করছি। তো ফ্রেন্ডস দেখো, এই যে ক্রোমাটিডের মাথায় ঠিক এরকম করে একটা অংশ থাকে থালার মতো, এটাকে বলা হয় টেলোমিয়ার। এই মাথার এই যেরকম অংশ থাকে এটা বলা হয় টেলোমিয়ার। আর এই যে ক্রোমোজোমের মধ্যে এরকম করে সুতোর মতো থাকে, এবার সুতোর মতো এরকম করে থাকে, সুতোর মতো। এই যে অংশগুলি সুতোর মতো, এগুলোকে বলা হয় ক্রোমোনিমাটা। সুতোর মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোনিমাটা। এই সুতোর মতো অংশের আবার এর মধ্যে ফ্রেন্ডস আবার দানাদার অংশ থাকে, সুতোর মধ্যে অংশে এরকম দানা দানা থাকে। এই যে দানা দানা অংশ, এগুলোকে বলা হয় ক্রোমোনিমিয়ার। তো ফ্রেন্ডস আরেকবার বলে দিচ্ছি কি ওটা কোনটা কি বললাম। এই যে মাঝের অংশ বলা হয় প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। এই যে এরকম করে বড় বড় থাকছে, এগুলোকে বলা হয় ক্রোমাটিড। এই যে মাথার এই অংশ, এটাকে বলা হয় টেলোমিয়ার। এই যে সুতোর মতো অংশ, এটা বলা হয় ক্রোমোনিমাটা। সুতোর মতো অংশ বলা হয় ক্রোমোনিমাটা। আর সুতোর মধ্যে যেসব দানাদার অংশ থাকছে সেগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। তো এছাড়াও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা যদি ক্রোমোজোম হয়, এটা মনে করো ক্রোমোজোম, ঠিক এই ক্রোমোজোমের এই জায়গায় আর একটা ফ্রেন্ডস এখান থেকে আর একটা এরকম করে থাকে। তো এটাকে নিচেরটাকে বলা হয় স্যাটেলাইট। এই যে অংশ থাকে এটা একটু বিচ্ছিন্নভাবে থাকে, এখানে গ্যাপ থাকে হালকা, এটাকে নিচেরটাকে বলা হয় স্যাটেলাইট। আর এই যে এখানে একটা খাঁজ থাকে, এই খাঁজটাকে বলা হয় গৌণ খাঁজ বা নিউক্লিয়ার অর্গানাইজার, NORও বলা হয়ে থাকে এটাকে। তো এটাই হচ্ছে ক্রোমোজোমের একটু বেসিক ডিটেলস, যেটা তোমরা বলে দিলাম। এছাড়া তোমরা যদি পড়ো তো একটা পাশে মোবাইলে ছবি নিতে পারো, অথবা
ক্রোমোজোমের ছবি বের করে নিতে পারো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তো কি বললাম, ইচ ক্রোমোজোম ইজ মেড আপ অফ 2 ক্রোমাটিড জয়েন টুগেদার অ্যাট এ পয়েন্ট সেন্ট্রোমিয়ার। তাহলে সেন্ট্রোমিয়ার কাকে বলে তোমাদের বললাম, যে মাঝে যেটা জয়েন থাকছে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এবার দেখো, বিড লাইক স্ট্রাকচার ফাউন্ড ইন ক্রোমোজোম ইজ কল্ড জিন। তো জিন কাকে বলে দেখো, বিড লাইক স্ট্রাকচার ফাউন্ড ইন ক্রোমোজোম, অর্থাৎ আগে বলে দিচ্ছি, এটা মনে করো ধরো কোষ, কোষের মধ্যে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে আমরা কি পাচ্ছি, ক্রোমোজোম পাচ্ছি। তো এই ক্রোমোজোমকে যদি তোমরা মনে করো ভাঙতে থাকো, ক্রোমোজোমটাকে নিলে, এই ক্রোমোজোমটাকে আমি নিলাম, ক্রোমোজোমটাকে মনে করো খুলতে থাকলাম, এই যে পেঁচানো রশ্মির মতো আছে ক্রোমোজোমটা, এটা যদি তোমরা খুলতে থাকো তো এরকম একভাবে পড়ে একসময় এটা দ্বিতন্ত্রীভাবে বেরিয়ে থাকবে। তো এর মধ্যে দেখবে দ্বিতন্ত্রীর মধ্যে একটা নির্দিষ্ট জায়গা নিলাম, এই নির্দিষ্ট জায়গার মধ্যে দেখবে বিড লাইক স্ট্রাকচার, একটা নির্দিষ্টভাবে বিড লাইক স্ট্রাকচার দানাদারের মতো অংশ থাকবে, সেই দানাদার অংশকে বলা হবে জিন। সেই জিনটা দেখো, জিন আর মেড আপ অফ ডিএনএ। তাহলে জিন কী দ্বারা মেড করা হচ্ছে, ডিএনএ দ্বারা। ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, হুইচ আর ক্যারিয়ার অফ জেনেটিক ইনফরমেশন ফ্রম জেনারেশন টু জেনারেশন। অর্থাৎ এই যে ডিএনএ কী করছে, এক জেনারেশন থেকে অপর জেনারেশনে ইনফরমেশন বহন করছে। ইন সাম ভাইরাস আরএনএ ইজ দি জেনেটিক মেটেরিয়াল কল্ড রেট্রোভাইরাস। দেখো, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ কি থাকে, আরএনএ থাকে, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থাকে জেনেটিক মেটেরিয়াল রূপে, যেটাকে বলা হয় রেট্রোভাইরাস। তাহলে যে সমস্ত ভাইরাসের দেহে আরএনএ থাকে জেনেটিক মেটেরিয়াল রূপে, তাদের আমরা বলে থাকি রেট্রোভাইরাস। তো ফ্রেন্ডস, এবার দেখো, এবার বলছে ইন প্রোক্যারিওটিক দেয়ার ইজ অনলি ওয়ান ক্রোমোজোম লাইক ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদের আগেই বলেছি যে বায়োলজির প্রতিটা চ্যাপ্টারের সাথে প্রতিটা চ্যাপ্টার লিঙ্ক, অর্থাৎ তোমরা যদি আগে কোনো কিছু ভালো করে না বুঝে থাকো তো পরেগুলো বুঝতে পারবে না। তো তোমরা যদি বুঝে না থাকো এখন প্রোক্যারিওটিক ব্যাপারটা কী, তাহলে তোমরা বুঝতে পারবে না। তো এর আগের ভিডিওতে আমরা ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষের সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা কি জানলাম যে ইউক্যারিওটিক কোষে বহুত সংখ্যক ক্রোমোজোম থাকে, কিন্তু ইন প্রোক্যারিওটিক মানে যেটা অনুন্নত প্রকৃতির কোষ, সেখানে কি থাকে, অনলি ওয়ান ক্রোমোজোম, শুধুমাত্র একটা ক্রোমোজোম থাকছে, যেমন ব্যাকটেরিয়ার অথবা ভাইরাসের। বোঝা গেল? তো এরপর দেখো, ক্রোমোজোম আর মেড আপ অফ ডিএনএ অ্যান্ড প্রোটিন। ক্রোমোজোম কী দ্বারা তৈরি হয়, ক্রোমোজোম সাধারণত ডিএনএ দ্বারা এবং প্রোটিন দ্বারা তৈরি হয়। এরপর দেখো ফ্রেন্ড, নেক্সট, ক্রোমোজোম ওয়াজ নেমড বাই ওয়াল্ডেয়ার। ক্রোমোজোমের নামকরণ করেছিলেন কোন বিজ্ঞানী, ওয়াল্ডেয়ার, 1888 সালে। তো ফ্রেন্ডস, নামকরণ থেকে সেরকম কোশ্চেন না আসলেও ক্রোমোজোমের পরে তোমরা পড়বে, দেখো ডিএনএ এবং আরএনএ যেসব বেসিক স্ট্রাকচার যেটা তৈরি হয়েছিল ওয়াটসন আর ক্রিক, সেখান থেকে বহু প্রশ্ন আসে, আমি পরে তোমাদের বলে দিচ্ছি। এবার দেখো, কেপাবেল অফ সেলফ রিপ্লিকেশন হুইচ ট্রান্সমিট কোডেড ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু আদার। ফ্রেন্ডস দেখো, এই যে ক্রোমোজোম হচ্ছে সেটা সেলফ রেপ্লিকেশন মানে হচ্ছে প্রতিলিপি গঠন, প্রতিলিপি যাকে বলে থাকি। তো এই যে ক্রোমোজোম সেটা কি করে, ট্রান্সমিট করে কোডেড ইনফরমেশন, একটা ইনফরমেশন এক জেনারেশন থেকে অপর জেনারেশনে সাহায্য করে বয়ে নিয়ে যেতে হয় ক্রোমোজোম। এরপর দেখো, ইউক্যারিওটিক সেল পোজেস ম্যানি ক্রোমোজোম। তো এটা আমি আগেই বললাম যে ইউক্যারিওটিক কোষ কি মানে দখল করে থাকে, অনেক ক্রোমোজোম দখল করে থাকে, কিন্তু প্রোক্যারিওটিক শুধুমাত্র একটি ক্রোমোজোম দখল করে থাকে প্রোক্যারিওটিক কোষে। এ পার্টিকুলার কাইন্ড অফ স্পিসিস হ্যাভ ডেফিনেট নাম্বার অফ ক্রোমোজোম ইন দেয়ার সেল। এখানে বলতে দেখো, একটা যদি পার্টিকুলার নাম্বার অফ, আমরা একটা প্রজাতি নেই, একটা নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ সেল থাকে। যেমন আমরা মানুষের ক্ষেত্রে কত জানি, মানুষের ক্ষেত্রে জানি আমরা যে 46টি ক্রোমোজোম থাকে। এরকমভাবে প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্টভাবে সেল থাকে, সেটা ক্যাটের ক্ষেত্রে আলাদা হতে পারে, ডগের ক্ষেত্রে আলাদা হতে পারে, সেরকম একটা নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। হুইচ আর ইন পেয়ার নোন অ্যাজ ডিপ্লয়েড। তো যেসব ক্রোমোজোমগুলো পেয়ার আকারে থাকে তাদের বলা হয় ডিপ্লয়েড, আর যেগুলো আনপেয়ার আকারে থাকে বা সিঙ্গেল আকারে থাকে সেগুলোকে বলা হয় হ্যাপ্লয়েড। যেসব ক্রোমোজোম, এটা বোঝা গেল ফ্রেন্ডস, যে যেসব ক্রোমোজোম পেয়ার আকারে থাকে সেগুলো বলা হয় ডিপ্লয়েড ক্রোমোজোম, আর যেসব ক্রোমোজোমগুলো পেয়ার আকারে থাকে না বা সিঙ্গেল আকারে থাকে সেগুলোকে আমরা বলতে পারি হ্যাপ্লয়েড ক্রোমোজোম। তাহলে গ্যামেট কী প্রকৃতির হয় দেখো, গ্যামেট হ্যাভ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমের উদাহরণ হচ্ছে গ্যামেট। নেক্সট দেখো, নাম্বার অফ ক্রোমোজোম ইন ডিফারেন্ট অর্গানিজম। তো ফ্রেন্ডস, এবার দেখে নেওয়া যাক নাম্বার অফ ক্রোমোজোম ইন ডিফারেন্ট অর্গানিজম। তো প্রথমে দেখো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডটা কি আসলে, তো নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড। নিউক্লিক অ্যাসিড অবশ্যই দেখো প্রাণী দেহ মানে এখানে
অর্গানিক কম্পাউন্ডই হবে, ইনঅর্গানিক হবে না। তো এটা একটা জটিল অর্গানিক কম্পাউন্ড ইন সেল, এটা সেলের মধ্যে থাকছে নিউক্লিক অ্যাসিড। ইট কন্টেইনস স্পেশাল জেনেটিক ইনস্ট্রাকশন ইন কোডেড ফর্ম। নিউক্লিক অ্যাসিড আর টু কাইন্ডস। তবে নিউক্লিক অ্যাসিড অতটা ইম্পর্টেন্ট নয়, এটা কন্টেন্টস করে জেনেটিক ইনস্ট্রাকশন কোডেড ফর্ম রূপে। সেই কোডেড ফর্ম রূপে নিউক্লিক অ্যাসিড কী করে, মানে ইনস্ট্রাকশনগুলো কোডেড ফর্ম রূপে সংগ্রহ করে থাকে। তো এই নিউক্লিক অ্যাসিড দুই প্রকারের হয়, দুই প্রকারের, একটা হচ্ছে ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এবার আমরা দেখব ডিএনএ সম্পর্কে, তারপর আরএনএ নিয়ে আলোচনা করব। তো ডিএনএ কি দেখো, ফ্রেডারিক মিশ্চের ওয়াজ দ্য ফার্স্ট হু আইসোলেটেড ডিএনএ ফ্রম দ্য নিউক্লিয়াস অফ পাস সেল। যেখানে পাস মানে কি, পাস মানে হচ্ছে পুঁজ সেল, মানে আমরা পুঁজ, ধরো কোনো কিছু ফোঁড়া হলে যে পুঁজ বের হয়, তো সেখান থেকে কি করেছিলেন বিজ্ঞানী ফ্রেডারিক মিশ্চের সর্বপ্রথম কি করেছিলেন, এই ডিএনএ আবিষ্কার করেছিলেন, দেখিয়েছিলেন পুঁজ সেল থেকে, মানে পুঁজ থেকে ডিএনএ দেখিয়েছিলেন বিজ্ঞানী ফ্রেডারিক মিশ্চের। এরপর দেখো ডিএনএ ইজ ম্যাক্রোমলিকুল ইন হুইচ লার্জ নাম্বার অফ নিউক্লিওটাইডস আর প্রেজেন্ট। তো ডিএনএর মধ্যে হচ্ছে ডিএনএগুলো কেমন হচ্ছে ম্যাক্রোমলিকুল। তো মলিকুল দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। মাইক্রো মানে খুব ক্ষুদ্র মলিকুল, আর ম্যাক্রো মানে তুলনামূলক একটু বড়। তো ম্যাক্রোমলিকুল থাকছে ইন হুইচ লার্জ নাম্বার অফ নিউক্লিওটাইড, যেখানে কি থাকছে নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকছে। কেমিক্যালি এ নিউক্লিওটাইড হ্যাজ 3 কম্পোনেন্ট। তো এই নিউক্লিওটাইডগুলো কি কটা ভাগে ভাগ করা হচ্ছে, 3টে ভাগে। একটা হচ্ছে নাইট্রোজেন বেস, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আর একটা হচ্ছে ফসফেট গ্রুপ। তো ফ্রেন্ডস এই ব্যাপারগুলো তোমাদের একটু সহজে বুঝতে গেলে ছক করে তোমাদের অবশ্যই পড়তে হবে, তাহলে তোমাদের ভালো মনে থাকবে। এইভাবে তোমরা গুলিয়ে ফেলবে, খুব সহজে মনে রাখা যায় ছক করে। তো আমি তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি, দেখো ছক করে তোমরা খাতায় ভালোভাবে এটা নোট করে নেবে। তাহলে আমরা কি পেলাম, আমরা প্রথমেই পেলাম যেটা নিউক্লিক অ্যাসিড, এটা মনে করো নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করে থাকছি, কি একটা হলো ডিএনএ আর একটা হলো আরএনএ। তো আরএনএটা আমি এখন আপাতত এখানে স্থগিত রাখলাম। তো ডিএনএ নিয়ে আলোচনা করছি। এই যে ডিএনএ পেলাম, ডিএনএকে আবার 3 ভাগে ভাগ করলাম আমরা। ডিএনএকে কটা ভাগে ভাগ করলাম, 3টে ভাগে। একটা হচ্ছে নাইট্রোজেন বেস, এটা মনে করো নাইট্রোজেন বেস, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ বেস, আর একটা হচ্ছে ফসফেট গ্রুপ। তো এটা 3টে গ্রুপ। তো ফ্রেন্ডস তোমরা যখন করবে এভাবে ছক করে নেবে। তো এই যে 3টে গ্রুপ, এই 3টে গ্রুপের মধ্যে আবার নাইট্রোজেন বেস যেটা পেলাম, এই নাইট্রোজেন বেসকে আবার দেখো আমি নেক্সট পরে 3টে ভাগে ভাগ করছি। তো আমি আগেরগুলো একটু রাফ করে দিই। তো আগেরগুলো দেখো একবার রাফ করে দিচ্ছি ফ্রেন্ডস, এত তোমরা করে নেবে। তারপরে এই নাইট্রোজেন বেসটাকে আবার ভাগ করবে। এই যে নাইট্রোজেন বেসকে দেখো আবার দুটো ভাগে ভাগ করে যায়। নাইট্রোজেন বেস যেটা পেলাম আমরা, এটাকে দুটো ভাগে ভাগ করে যায়। একটা হচ্ছে পিউরিন জাতীয়, একটাকে বলা হয় পিউরিন জাতীয় হয়, আর একটা হয় পিরিমিডিন জাতীয়। পিউরিন জাতীয় আর পিরিমিডিন জাতীয়। তো এই পিউরিন জাতীয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। পিউরিন জাতীয়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে গুয়ানিন। আর পিরিমিডিন জাতীয়কে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে থাইমিন আর একটা হচ্ছে থাইমিন আর একটা সাইটোসিন। তো ফ্রেন্ডস তোমরা যদি এটা খুব সহজেই মনে রাখতে চাও, তো আমি যেভাবে বললাম যে ছক করে তোমরা শুধুভাবে ভালোভাবে ছক করবে। তো আরেকবার বলে দিচ্ছি নাইট্রোজেন বেসকে দুই ভাগে ভাগ করা গেল, একটা হচ্ছে পিউরিন জাতীয় আর একটা হলো পিরিমিডিন জাতীয়। তোমরা এটা ভালোভাবে পুরোটাই টোটাল ডিটেলসটা ছক করে নেবে। পিউরিন জাতীয় পিরিমিডিন জাতীয়, পিউরিন জাতীয়কে আবার দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যাডিনিন একটা গুয়ানিন। পিরিমিডিন জাতীয়কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে থাইমিন একটা হচ্ছে সাইটোসিন। তো ফ্রেন্ডস এই যে অ্যাডিনিন দেখছো আর এই থাইমিন দেখছো, এদের মধ্যে দ্বিকার্বন যুক্ত মানে দুটো কার্বন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আর এই যে গুয়ানিন দেখছো সাইটোসিন দেখছো, এদের মধ্যে 3টে কার্বন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তাহলে বোঝা গেল অ্যাডিনিনের সঙ্গে থাইমিনের দুটো কার্বন বন্ধন দ্বারা যুক্ত থাকে, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিনের 3টে কার্বন বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এতদূর ফ্রেন্ডস তোমরা মনে রাখবে, পুরোটাই ছক করে পড়বে, তোমরা পুরোটাই ছক করবে, বই থেকে মনে রাখতে একটু তোমাদের অসুবিধা হবে। তার মানে দেখো ফ্রেন্ডস এগুলো আমি বলে দিলাম তোমাদের কি লেখা আছে। তো এরপর দেখো দাস দেয়ার আর 4 কাইন্ডস অফ নিউক্লিওটাইডস প্রেজেন্ট ইন ডিএনএ। তাহলে ডিএনএর মধ্যে 4 প্রকারের নিউক্লিওটাইড প্রেজেন্ট থাকলো। তো ফ্রেন্ডস এটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ওয়াটসন অ্যান্ড ক্রিক গিভ দ্য স্ট্রাকচারাল মডেল অফ ডিএনএ। ডিএনএর গঠন কারা প্রকাশ করেন, বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। ফ্রেন্ডস মোস্ট ইম্পর্টেন্ট, এটা
খুব এখনই মনে করে নাও, ভালোভাবে মনে করে নাও, এটা পরীক্ষায় বহুবার এসেছে যে ডিএনএ এর গঠনগত স্ট্রাকচার কে দেন? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। তো ফ্রেন্ডস এবার দেখো নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট বলা হচ্ছে দেখো ডিএনএ মলিকুল ইজ কনসিস্ট অফ টু পলিনিউক্লিওটাইড স্ট্যান্ড ফর্মিং এ ডবল হেলিক্স, ইচ স্ট্যান্ড হ্যাজ এ ব্যাকবোন অফ সুগার অ্যান্ড ফসফেট, নাইট্রোজেন বেস ইজ অ্যাটাচ টু দ্য সুগার। অর্থাৎ এখানে ফ্রেন্ডস তোমাদের বুঝতে গেলে তোমাদের একটু ছবির অবশ্যই দরকার আছে। তো ডিএনএ কেমন হয়? ডিএনএ স্ট্রাকচার হয় ডবল হেলিক্স স্ট্রাকচার, ঠিক এরকম করে কিছু একটা এরকম করে স্ট্রাকচার হবে ডবল হেলিক্স আকারের। তো এর মাঝে এভাবে করে যুক্ত থাকে, এর মাঝে এভাবে যুক্ত থাকে, কী দ্বারা যুক্ত থাকে? তো ফ্রেন্ডস বলে দিচ্ছি, দেখো আরও ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। ডিএনএ কেমন হয়? ডিএনএ হয় ডবল হেলিক্স স্ট্রাকচার, ঠিক এরকম করে ফ্রেন্ডস। কোনো রকম ছবিতে ফ্রেন্ডস একটু সমস্যা হচ্ছে, দেখো ডিএনএ ঠিক এরকম করে, কোনো রকম বোঝার জন্য মনে রাখো, এরকম হয় ডিএনএ স্ট্রাকচার। একটু কালারটা চেঞ্জ করে নিই। তো এরকম হয় ডিএনএ স্ট্রাকচার, ঠিক এভাবে করে যুক্ত থাকে। তো ডিএনএর মধ্যে দেখো যেটা আমি লাল কালারের অঙ্কন করেছি, সবুজ দেখো এই যে লাল কালারের যেটা অঙ্কন করেছি আমি, লাল কালার দিয়ে যে সিঁড়ির যে মনে করে যদি লোহার সিঁড়ি হয়, লোহার সিঁড়ি ধরো যেটা আমরা হাত দিয়ে উঠি, ঠিক হাত দিয়ে যে উপরে উঠি, এই যে অংশটা, এই অংশটা কী দ্বারা তৈরি হয়? এই অংশ হচ্ছে শর্করা ও ফসফেট দ্বারা নির্মিত হয়, সুগার আর ফসফেট, সুগার আর ফসফেট দিয়ে নির্মিত হয় এই অংশটা, এই ব্যাকবোনটা সুগার আর ফসফেট দ্বারা নির্মিত হয়। লাল কালারের দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুগার আর ফসফেট দ্বারা নির্মিত। আর এই যে মাঝের দেখো হলুদ কালারের যেটা আমি লাইন ড্র করেছি, মাঝের এই যে কালারগুলো ড্র করেছি হলুদ কালারের, এগুলো কী দ্বারা তৈরি হয়? এগুলো নাইট্রোজেন বেস দ্বারা অ্যাটাচ থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ব্যাকবোনটা হচ্ছে লাল কালারের দ্বারা আমি দেখিয়েছি, আর এই নাইট্রোজেন বেস দ্বারা তারা পরস্পর যুক্ত থাকে। নাইট্রোজেন বেস দ্বারা আমরা আগেই বলেছি এই নাইট্রোজেন বেসের মধ্যে কী কী যুক্ত থাকে? অ্যাডিনের সঙ্গে যুক্ত থাকে থাইমিন, অ্যাডিনিনের সঙ্গে যুক্ত থাকে থাইমিন দ্বিবন্ধন দ্বারা, আবার গুয়ানিনের সঙ্গে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে সাইটোসিন। তো এইভাবে এই মাঝের এগুলো যুক্ত থাকে, যেগুলো আমি তোমাদের আগে বললাম, তো এইভাবে যুক্ত থাকে। এখানে লেখা হয়েছে। এরপর দেখো সুগার প্লাস নাইট্রোজেন বেস মিলে কী তৈরি হয়? নিউক্লিওসাইড। তো ফ্রেন্ডস এটাও তোমরা খাতায় বুঝে করবে, এটা আরও ভালো হবে। সুগার প্লাস নাইট্রোজেন বেস মিলে তৈরি হয় নিউক্লিওসাইড। এবার দেখো সুগার প্লাস নাইট্রোজেন বেস মিলে কী তৈরি হচ্ছে? নিউক্লিওসাইড, যেটা বললাম। এবার এই নিউক্লিওসাইডের সঙ্গে যদি আমরা ফসফেট মিশিয়ে দিই, সেটা কী থেকে কী তৈরি হচ্ছে? নিউক্লিওটাইড। অর্থাৎ নিউক্লিওসাইডের সঙ্গে যদি আমরা ফসফেট মিশিয়ে দিই, হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওসাইড আর এই ফসফেটকে মিলিয়ে কী হচ্ছে? নিউক্লিওটাইড। তো ফ্রেন্ডস এই যে ছকটাই বললাম, ছকটা ভালো করে দেখে করবে। অথবা এই তিনটে জিনিস যদি মিক্স করে দিই, সুগার, নাইট্রোজেন বেস আর ফসফেট, এই তিনটে মিলে কী তৈরি হয়ে যাচ্ছে? নিউক্লিওটাইড। তো একটু দেখে নেবে। তো ফ্রেন্ডস এই দেখো এরপরে 2 নম্বর যে পয়েন্টে, 2 নম্বর পয়েন্টটা সম্পূর্ণ ওটাই লেখা আছে যেটা আমি নাইট্রোজেন বেস অ্যাডেনিনের সঙ্গে থাইমিন ডবল বন্ধন ছাড়া যুক্ত থাকছে, আর একটা হচ্ছে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ট্রিপল বন্ধন দ্বারা যুক্ত থাকছে। এই পুরো ডিটেলস, এই পুরো জিনিসটাই এখানে 2 নম্বর পয়েন্টে লেখা আছে, তোমরা পড়ে নেবে। এরপর দেখো নাম্বার অফ হাইড্রোজেন বন্ড ফাউন্ড বিটুইন গুয়ানিন অ্যান্ড সাইটোসিন আর 3। তো এটাই লেখা আছে। আর অ্যাডেনিন পেয়ার উইথ থাইমিন অফ ভাইস ভার্সা বাই ডবল হাইড্রোজেন বন্ড। আর অ্যাডেনিনের সঙ্গে যে থাইমিন, তার দুটো বন্ধন যুক্ত আছে, এটাই বললাম। হাইড্রোফিলিক নেচার অফ ডিএনএ ইজ ডিউ টু প্রেজেন্স অফ ফসফেট বন্ড। তো এই হাইড্রোফিলিক নেচার হয়, হাইড্রোফিলিক প্রকৃতির ডিএনএ হয় কিসের জন্য? ফসফেট এর উপস্থিতির জন্য, এই ফসফেট বন্ধনের উপস্থিতির জন্য। তো এবার দেখো ফাংশন, দেখো ডিএনএর কী কাজ। তো ডিএনএর কাজ হচ্ছে ইট কন্টেইন জেনেটিক ইনফরমেশন ইন কোডেড ফর্ম রেসপন্সিবল ফর কন্ট্রোলিং হেরিডিটি ক্যারেক্টার। তো এই ডিএনএর মেন কাজ হচ্ছে যে আমাদের জেনেটিক যে ইনফরমেশন, সেগুলো কোডেড ফর্মের রূপে নিয়ে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সফার করা, সেটা হচ্ছে ডিএনএর প্রধান মেন কাজ। দেখো ডিএনএ সিনথেসিস আরএনএ, ডিএনএ কে উৎপন্ন করে, আরএনএ তৈরি করে। তো ফ্রেন্ডস এরপর দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এর আগেও তোমাদের আমি বলেছি যে এটা মোস্ট ইম্পর্টেন্ট,
যে ডিএনএ মেইনলি ফাউন্ড ইন নিউক্লিয়াস, ডিএনএ কোথায় পাওয়া যায়? সাধারণত নিউক্লিয়াসে পাওয়া যায়। নিউক্লিয়াসে ছাড়াও ডিএনএ এখনও কোন দু জায়গায় পাওয়া যায়? সেটা হচ্ছে দেখো মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে পাওয়া যায়, তবে সেটি স্মল অ্যামাউন্টে পাওয়া যায়। ফ্রেন্ডস, মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোষের নিউক্লিয়াস ছাড়াও আর কোথায় কোথায় ডিএনএ পাওয়া যায়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ম্যাক্সিমাম তোমরা যেটা মনে রাখবে মাইটোকন্ড্রিয়া, ডিএনএ ছাড়াও মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়, সরি নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ পাওয়া যায়, আবার ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়। এরপর দেখো ফসফরাস ইজ অ্যান এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিডের একটা এসেনশিয়াল উপাদান হচ্ছে ফসফরাস। এবার দেখো সাব ইউনিট অফ ডিএনএ ইজ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, তাহলে ডিএনএ সাব ইউনিটের নাম হচ্ছে নিউক্লিওটাইড। এবার দেখো জিন কাকে বলে? তো জিন দেখো, জিন ইজ এ হেরিডিটি ইউনিট হুইচ ইজ মেড বাই এ স্পেশাল সেগমেন্ট অফ ডিএনএ ফাউন্ড অন দ্য ক্রোমোজোম। তো ক্রোমোজোমে কি পাচ্ছি আমরা? ক্রোমোজোমে জিন পাচ্ছি। জিন কী দ্বারা তৈরি হচ্ছে? ডিএনএ দ্বারা। অর্থাৎ ডিএনএর একটা স্পেশাল সেগমেন্ট বলতে পারো তোমরা। অর্থাৎ ডিএনএ ঠিক এরকম করে সিঁড়ির মতো হয়, ঠিক ডিএনএকে যদি ছোটো পাড়া একটা অংশ দেখো, সেই ছোটো পাড়া অংশের মধ্যে স্পেশাল সেগমেন্ট রূপে তোমরা পেয়ে যাবে জিন। অর্থাৎ খুব ছোটো পাড়া অংশের মধ্যে সেখানে জিন পাওয়া যায়, ডিএনএর মধ্যে জিন পাওয়া যায়। তারপর দেখো নেক্সট, অ্যানি চেঞ্জ ইন দি বেস সিকোয়েন্স উইথিন জিন ইজ কল্ড মিউটেশন। তো ফ্রেন্ডস, এখানে মিউটেশন কাকে বলা হচ্ছে? দেখো, অ্যানি চেঞ্জ ইন দি বেস সিকোয়েন্স, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমার যদি এই জিনের সংখ্যার যদি কোনো পরিবর্তন ঘটে, এই গঠনের যে অ্যাকচুয়ালি জিনের যে গঠন, জিনের সংখ্যা অথবা গঠনের যে স্থায়ী পরিবর্তন ঘটছে, তাকে আমরা বলে থাকি পরিব্যক্তি বা মিউটেশন। তাহলে মিউটেশন কাকে বলে? যে জিনের যে সংখ্যার বা গঠনের যেই স্থায়ী পরিবর্তন ঘটে, সেটাকে আমরা বলে থাকি মিউটেশন, বা মিউটেশনকে বাংলায় বলা হয় পরিব্যক্তি। তো মিউটেশনের পর যেটা আছে সেটা দেখো রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো রাইবো নিউক্লিক অ্যাসিড সম্পর্কে কী বলা হচ্ছে? যে আরএনএ ইজ সিঙ্গেল স্ট্যান্ডার্ড নিউক্লিক অ্যাসিড মেড আপ অফ ফসফেট, রাইবোজ সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস, ইউরাসিল, অ্যাডিনিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। ইট ইজ ফাউন্ড ইন নিউক্লিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ সাইটোপ্লাজম। তো ফ্রেন্ডস, এখানে দেখো রাইবোজোম সম্পর্কে কী বলা হচ্ছে? রাইবোজোম হচ্ছে সিঙ্গেল, আগেটা বললাম ডিএনএ কি, ডিএনএ হচ্ছে ডবল হেলিক্স স্ট্রাকচার, কিন্তু রাইবোজোম সেক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড নিউক্লিক অ্যাসিড। তো এই যে রাইবোজ, আরএনএর মধ্যে কী কী থাকছে দেখো, আরএনএর মধ্যে দেখো সেম ডিএনএর মতো জিনিস থাকছে, আরএনএর মতো সেম ডিএনএর মধ্যেই জিনিস থাকছে। দেখো আরেকবার বলে দিচ্ছি, ডিএনএর মধ্যে কী কী ছিল? ডিএনএর মধ্যে ছিল 4টে জিনিস, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। কিন্তু আরএনএর মধ্যে কী থাকছে? আরএনএর মধ্যে থাকছে অ্যাডিনিন, গুয়ানিন, এখানটা লিখছি না আমি, সাইটোসিন। এই যে এখানে আরএনএতে ডিএনএ কী ছিল? থাইমিন ছিল। এখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, বাদ বাকি সব কম্পোনেন্ট সেম। শুধু এখানে মনে রাখবে যে আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ডিএনএতে থাকতো থাইমিন এবং এখানে কি থাকছে? ইউরাসিল। এবার দেখো আরএনএ মলিকুল হুইচ অ্যাক্ট অ্যাজ এনজাইম আর নোন অ্যাজ রাইবো এনজাইম। তো আরএনএ মলিকুল যেটা এনজাইমের মতো কাজ করে সেটাকে বলা হয় রাইবো এনজাইম। তো আরএনএ দেখো 3 প্রকারের হয়, একটা হচ্ছে এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএ। অর্থাৎ মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ আর ট্রান্সফার আরএনএ। তো খুব সংক্ষেপে দেওয়া আছে, এগুলো সম্পর্কে দেখে নেওয়া যাক। মেসেঞ্জার আরএনএ কি? ইট ব্রিংস দ্য মেসেজ ফ্রম ডিএনএ ফাউন্ড ইন নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম ইন দি কোডেড ফর্ম। তো এমআরএনএ যেটা করে সেটা হচ্ছে আমাদের কোনো একটা বার্তা, যে কোনো একটা বার্তা ধরো ডিএনএ পাঠাচ্ছে, ডিএনএ নির্দিষ্ট একটা বার্তা পাঠাচ্ছে, সেই বার্তাটা কী করে মেসেঞ্জার আরএনএ? সেটা সেই তথ্যের বার্তাকে কোডন রূপে বহন করে, অর্থাৎ কোড রূপে একটা কোড হিসাবে বহন করছে। কে আরএনএ? সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ কোড রূপে বহন করছে এবং প্রোটিন সংশ্লেষের নির্দেশকের কাজ করে। মেসেঞ্জার আরএনএ এছাড়া প্রোটিন সংশ্লেষ নির্দেশকের কাজ করে। তো এরপর দেখো রাইবোজোমাল আরএনএ। তো রাইবোজোমাল আরএনএর কী কাজ দেখো, প্রেজেন্ট ইন রাইবোজোম হুইচ ইজ দি সাইট অফ প্রোটিন সিনথেসিস। তো এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করে। এটা কোথায় থাকে? রাইবোজোমে থাকে। রাইবোজোমাল আরএনএ রাইবোজোমে থাকে। এটা প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। এরপর দেখো ট্রান্সফার আরএনএর কাজ কি? ট্রান্সফার আরএনএ হচ্ছে
ইট ইজ দ্য ক্যারিয়ার অফ অ্যামিনো অ্যাসিড অ্যান্ড ট্রান্সফার ইট টু দি রাইবোজোম। অর্থাৎ এটা অ্যামিনো অ্যাসিড কী করছে, বহন করে নিয়ে যাচ্ছে এবং সেটা ট্রান্সফার করছে রাইবোজোমে। অর্থাৎ প্রোটিন সংশ্লেষের সময় উৎপন্ন যেসব অ্যামিনো অ্যাসিড যেসব অণু, সেগুলো পলিপেপটাইড শৃঙ্খলে যুক্ত করে এই ট্রান্সফার আরএনএ। বিভিন্ন পলিপেপটাইড শৃঙ্খলেও যুক্ত করে যেসব কী অণু, পলিপেপটাইড অণুগুলো অ্যামিনো অ্যাসিডে উপস্থিত। তো এটা হচ্ছে ট্রান্সফার আরএনএর কাজ। ফ্রেন্ডস এরপর দেখো এই যে প্রধান কাজ আরএনএর প্রধান কাজ কি, মানে আরএনএরই প্রধান কাজ হচ্ছে সিনথেসিস অফ ওয়াটার প্রোটিন, মানে এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। এরপর দেখো দ্য প্রসেস অফ কপিং জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান স্ট্যান্ডার্ড অফ ডিএনএ ইন্টু এমআরএনএ ইজ টার্মিড অ্যাড ট্রান্সক্রিপশন। অর্থাৎ ট্রান্সক্রিপশন কাকে বলে, এই যে ডিএনএর যেসব কোড সেটা মেসেঞ্জার আরএনএ কী করছে, এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই যে ঘটনা, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। তো ফ্রেন্ডস এরপর দেখা যাক ডিফারেন্স বিটুইন আরএনএ এবং ডিএনএ। আরএনএ ডিএনএর মধ্যে পার্থক্য কী। দেখো ডিএনএ হচ্ছে সুগার ইজ ডিঅক্সি রাইবোজ টাইপ, আর আরএনএ হচ্ছে সুগার ইজ রাইবোজ টাইপ। ইট কন্টেন্স দ্য বেস অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। আর এটা হচ্ছে ইট কন্টেন্স ইউরাসিল অ্যাট দি প্লেস অফ থাইমিন, অর্থাৎ থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকছে। ইট ইজ দ্য ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, আর এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। ইট ইজ মেইনলি ফাউন্ড ইন নিউক্লিয়াস, আর ইট ইজ কোথায় থাকে, এটা নিউক্লিয়াসেও থাকে, আরএনএ এবং সাইটোপ্লাজমেও থাকে। এরপর দেখো সেল সাইকেল বা বাংলায় বলা হয় কোষ চক্র। তো কোষ চক্র ব্যাপারটা কি, ধরো একটা কোষ আছে, সেই একটা কোষ থেকে কোষ বিভাজনের ফলে পুনরায় নতুন আবার অপত্য কোষ যে সৃষ্টি হওয়া, একটা কোষ থেকে আবার একটা নতুন একটা কোষ সৃষ্টি হতে যে প্রসেসটা সম্পূর্ণ করতে হচ্ছে, এই সম্পূর্ণ প্রসেসটাকেই বলা হয় সেল সাইকেল বা কোষ চক্র। তো কোষ চক্রের পর দেখো সেল ডিভিশন বা কোষ বিভাজন। কোষ বিভাজনটা কি, কোষ বিভাজন মনে করো একটা কোষ আছে, সেই কোষটা কোষ বিভাজন তিনটি পদ্ধতিতে হয়ে থাকে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস এবং একটা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। তো এই কোষ বিভাজনের তিনটি পদ্ধতি ঘটে থাকে। দেখো দ্য প্রসেস ইন হুইচ সেল ইনক্রিজ দেয়ার নাম্বার ইজ কল্ড সেল ডিভিশন। অর্থাৎ সেল ডিভিশন হচ্ছে যেখানে তার কোষের নাম্বারটা বেড়ে যাবে। অর্থাৎ আমাদের দেখো একটা শিশুরা ছোটো থাকে এবং শিশুরা যে ছোটো থেকে বড় হয় সেটা কার জন্য হয়, সেটা কোষ বিভাজনের ফলেই সম্ভব হয়। ইট ইজ নিডেড ফর গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ার অফ বডি। দেয়ার আর মেইনলি টু কাইন্ড অফ সেল ডিভিশন। দেখো সেল ডিভিশন তিন প্রকারের হয়ে থাকে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তবে তোমাদের এখানে বইয়ে খুবই সংক্ষেপে দেওয়া আছে, প্রতিটা সম্পর্কে খুবই সংক্ষেপে দেওয়া আছে। তো এখানে দেখো অ্যামাইটোসিসটা দেওয়া নেই, শুধু দেওয়া আছে মাইটোসিস আর মিওসিস, যে দুটো সম্পর্কে খুবই সংক্ষেপে দেওয়া আছে, একটু ডিটেলস আলোচনা করা নেই। তো এখানে দেখো মাইটোসিসটা কি, মাইটোসিস হচ্ছে কোথায় প্রথমে দেখবে মাইটোসিস সেল ডিভিশন অকার ইন সোমাটিক সেল। সোমাটিক সেল মানে কোন সেলকে বলে তোমাদের জানতে হবে। সোমাটিক সেল দেখো আমাদের মানুষের দেহে আমরা বললাম যে সেল আছে, সেই সেলের মধ্যে শুধু জনন সেলগুলোকে বাদ দিয়ে জনন সেল কী কী পড়ছে, একটা পড়ছে ওভা আর একটা পড়ছে স্পার্ম। এই যে আমাদের ওভা স্পার্ম এদের হচ্ছে জনন সেল। এই জনন কোষ দুটোকে বাদ দিয়ে বাদ বাকি আমাদের যত সেল আছে সব সেলকে বলা হয় সোমাটিক সেল, সব সেলকে বলা হয় সোমাটিক সেল। তাহলে বোঝা গেল মাইটোসিস কোথায় ঘটছে, কোষের সোমাটিক সেলের মধ্যে ঘটছে। হুইচ টেক পার্ট ইন গ্রোথ, রিপেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইউনিসেলুলার অর্গানিজম। এসেক্সুয়াল রিপ্রোডাকশন টেক্স প্লেস বাই দিস অফ সেল ডিভিশন। আর দেখো আর তাহলে বুঝতে পারলে যে মাইটোসিস কী কাজে লাগছে, এটা গ্রোথ করছে আমাদের, রিপেয়ার করছে বডি এবং বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে লাগছে মাইটোসিস সেল। আর কি হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে এসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে বাংলা ভাষায় অযৌন জনন। ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে অযৌন জনন ঘটছে, দিস টাইপ অফ সেল ডিভিশনের ক্ষেত্রে অযৌন জনন ঘটছে। এরপর দেখো সিগনিফিকেন্স অফ মাইটোসিসের তাৎপর্য। ফ্রেন্ডস খুবই সংক্ষেপে দেওয়া আছে, তোমরা যদি বিভিন্ন হাই লেভেলের এক্সাম দিতে চাও তো তোমার এর থেকে ডিটেলসে তোমাদের পড়তে হবে, এত সংক্ষেপে পড়লে হবে না। দেখো আফটার মাইটোসিস সেল ডিভিশন one cell divided into two daughter cell which number of chromosome is equal to the parent cell। তো দেখো এটা হচ্ছে মনে করো এটা একটা কোষ, মাতৃকোষ বা জনন মাতৃকোষ, যেটা মনে করো 2n আছে। 2n হলো এটা কোষ বিভাজনের পরে কি হবে,
এখানেও 2n তৈরি করবে, এখানেও 2n তৈরি করবে, দুটো কোষ বিভাজন করলো, এখানেও 2n এখানেও 2n, ঠিক আছে, সমমাত্রার মানে প্যারেন্ট সেল, আর এটা ওপরটা বলা হয় প্যারেন্ট সেল, নিচেরটা বলা হয় ডটার সেল। তো প্যারেন্ট সেল যদি 2n প্রকৃতির হয়, নিচেরটাও হবে 2n প্রকৃতির, অর্থাৎ সম বিভাজন হবে এখানে। মনে রাখবে মায়োসিসকে বলা হয় সম বিভাজন বলা হয়, আর মিয়োসিসকে বলা হয় হ্রাস বিভাজন। তাহলে বোঝা গেল যে আফটার meiosis division one cell divided into two daughter cell which number of chromosome is equal to the parent cell, যেটা প্যারেন্ট সেলের সাথে ডটার সেলের মানে নাম্বার অফ ক্রোমোজোমটা সমান হয়। এরপর দেখো আনকন্ট্রোলড মায়োসিস মে কজ টিউমার অর ক্যান্সার গ্রোথ। তো ফ্রেন্ডস এই দেখো মায়োসিসে আমাদের যে কোষ বিভাজন ঘটছে, সেই কোষ বিভাজনটা যখন অনিয়ন্ত্রিত হবে, অত্যাধিক মাত্রায় বিভাজিত হতে লাগবে, তখন তার ফলে কি হয়, তার ফলে মানে টিউমার সৃষ্টি হতে পারে এবং ক্যান্সার সৃষ্টি হতে পারে। তো ফ্রেন্ডস এগুলো সম্পর্কে ডিটেলসে দেওয়া নেই। দেখো টিউমার হচ্ছে সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে মলিগন্যান্ট টিউমার, একটা হচ্ছে বিনাইন টিউমার। তো মলিগন্যান্ট টিউমার সেরকম ক্ষতিকারক নয়, তবে বিনাইন টিউমার থেকে ক্যান্সারের সৃষ্টি হয় অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে। এবার দেখো মিওসিস। মিওসিসটা কি? মিওসিস সেল ডিভিশন অকার ইন রিপ্রোডাক্টিভ সেল। মিওসিস হচ্ছে রিপ্রোডাক্টিভ সেলের মধ্যে হয়। রিপ্রোডাক্টিভ সেল আমরা কী কী বললাম? ওভা আর একটা হচ্ছে স্পার্ম, এই দুটো সেল হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সেল। আর সোমাটিক সেল মানে বললাম ওভা আর স্পার্ম বাদে বাদবাকি সব সেল হচ্ছে সোমাটিক সেল। তো এদের মধ্যে মিওসিস হচ্ছে দিস টাইপ অফ ডিভিশন টেক্স প্লেস ডিউরিং দ্য ফর্মেশন অফ হ্যাপ্লয়েড গ্যামেট। তো ফ্রেন্ডস এখানে হ্যাপ্লয়েড গ্যামেট প্রকৃতির হচ্ছে, আগেই বললাম যে গ্যামেট হয় হ্যাপ্লয়েড প্রকৃতির, গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, দ্যাট ইজ ওভা অ্যান্ড স্পার্ম। তো মিওসিসে হচ্ছে আমাদের এগুলোই অংশ নিচ্ছে, হ্যাপ্লয়েড প্রকৃতির গ্যামেট, ওভা স্পার্ম অংশগ্রহণ করছে মিওসিস বিভাজনের ফলে। ইট ইজ অলসো নোন অ্যাজ রিডাকশন ডিভিশন। তো এটা কী বলা হয়? রিডাকশন ডিভিশন বলা হয় কাকে? মিওসিসকে। আর মায়োসিসকে বলা হয় ইকুয়াল ডিভিশন। তো এটা হচ্ছে রিডাকশন ডিভিশন নামে পরিচিত, বা বাংলায় বলা হয় হ্রাস বিভাজন। অকারিং হুইচ ইচ ডটার সেল হ্যাভ হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। দেখো আসলে এটা কি হচ্ছে, দেখো মনে করো এটা হচ্ছে 2n প্রকৃতির হলো মিওসিসের ক্ষেত্রে। 2nটা প্রথমে দুবার ভাঙলো, এখানেও একবার মনে করো সমবিভাজন হলো 2n, এখানে 2n, এটা সমবিভাজন হলো বা মায়োসিস প্রক্রিয়া হলো। সমবিভাজনের পর আবার একটা হ্রাস বিভাজন হবে, অর্থাৎ 2n থেকে তখন এখানে হয়ে যাবে n, এখানে হয়ে যাবে n, আবার এখানে হবে n, এখান থেকে এখানে হবে n। এই যে দেখো একটা শুধুমাত্র 2n থেকে 4টে তৈরি হচ্ছে, দেখো এখানে ছিল 2 n, নিচে হয়ে গেছে একটা n, তাহলে দেখো কমে যাচ্ছে না, উপরে ছিল ডিপ্লয়েড, নিচে হয়ে যাচ্ছে হ্যাপ্লয়েড, মানে কমে যাচ্ছে, তার জন্য এটা বলা হয় হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন। 4 ডটার সেল আর প্রডিউস ফ্রম 1 মায়োটিক সেল ডিভিশন, সেটা দেখালাম। দেখো আমি পাশেও এটা দেখিয়ে দিয়েছি কীভাবে হচ্ছে। এবার দেখো টার্মস রিলেটেড সাইটোলজি। তো এই যে সেল সম্পর্কে কিছু টার্ম এখানে দেওয়া আছে। প্রথমে কি বলছে? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস দেখো কোষের নিউক্লিয়াসের বিভাজন হওয়ার পদ্ধতিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। কোষের নিউক্লিয়াস বিভাজন হওয়ার পদ্ধতিকে বলা হয় ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস কি? কোষের সাইটোপ্লাজম বিভাজিত হওয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। ডিপ্লয়েড মানে কি বললাম? ডিপ্লয়েড হ্যাপ্লয়েড আগেও আমি বলেছি। যদি সেট আকারে থাকে, অর্থাৎ যদি পেয়ার আকারে থাকে যেসব ক্রোমোজোম, টু কমপ্লিট সেট অফ ক্রোমোজোম ইজ কল্ড ডিপ্লয়েড প্রকৃতির। ডিপ্লয়েড প্রকৃতি কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন সোমাটিক সেল। আর হ্যাপ্লয়েড মানে হচ্ছে যেটা সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম থাকে, যেটা কোথায় পাওয়া যায়? গ্যামেটের মধ্যে পাওয়া যায়, হ্যাপ্লয়েড প্রকৃতির। তবে দেখো ক্রসিং ওভার। ক্রসিং ওভার কি? দেখো এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল বিটুইন টু নন সিস্টার ক্রোমাটিড টেক্স প্লেস ডিউরিং মিওসিস সেল ডিভিশন ইজ কল্ড ক্রসিং ওভার। অর্থাৎ এখানে কি বলছে দেখো, মনে করো এই একটা ক্রোমোজোম, এই একটা মনে করো এখানে একটা ক্রোমোজোম নিলাম, আর একটা আমি ক্রোমোজোম নিচ্ছি, এখানে ক্রোমোজোম নিচ্ছি, তাহলে ক্রোমাটিড কাকে বলে? এই যে পাশে থাকছে এগুলো বলা হয় ক্রোমাটিড, এগুলো বলা হচ্ছে ক্রোমাটিড। তো ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড, এই ক্রোমাটিডের সাথে এই ক্রোমাটিড বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর নন সিস্টার ক্রোমাটিড মানে হচ্ছে মনে করো একটা এই ক্রোমাটিড নিলাম আর একটা এই ক্রোমাটিড নিলাম, এই দুটো ক্রোমাটিডকে আমরা বলবো পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। তো এই নন সিস্টার ক্রোমাটিডকে যদি আমি পরস্পরের এক জায়গায় করে দিলাম, মনে করো এর কিছু অংশ কেটে এর কিছু অংশ এখানে লাগিয়ে দিলাম, দিলে এক জায়গায় করে দিলাম, তো এটা হয়ে গেল কি? নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিড হয়ে গেল। এবার কি দেখো এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়াল। এবার এদের মধ্যে যদি জেনেটিক মেটেরিয়ালগুলো যদি এক্সচেঞ্জ করে, এই যে পদ্ধতি, এটাকে আমরা বলে থাকি ক্রসিং ওভার। আশা করছি বুঝতে পারলে। এবার দেখো হোমোলোগাস ক্রোমোজোম কি?
হোমোলোগাস মানে হচ্ছে সমস্ত ক্রোমোজোম যাকে বলতে পারো। এ পেয়ার অফ ক্রোমোজোম হ্যাভিং সেম সাইজ অ্যান্ড শেপ বিয়ারিং করসপন্ডিং জিন, অর্থাৎ একটা জিনের মধ্যে যদি সমস্ত ক্রোমোজোম যাদের সাইজ ও শেপ হয় সমান হয় এবং শেপও এক হয় তাদের আমরা বলে থাকি হোমোলোগাস ক্রোমোজোম। তো ফ্রেন্ডস এত অবধি ছিল। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।